ফানি অ্যাডামসের জন্ম হয় 30শে এপ্রিল 1859 সালে। তার পরিবারটি ইংল্যান্ডের হাম্পশায়ারের একটি মার্কেট টাউন অল্টনের উত্তর দিকে ট্যান হাউস লেনে থাকতেন। 1861 সালের লোকগণনায় দেখায় যে ফানি তার বাবা জর্জ এবং মা হ্যারিয়েট অ্যাডামস এবং 5 ভাই বোনের সঙ্গে থাকতেন। ফানির একই বয়সী বেস্ট ফ্রেন্ড মিনি ওয়ার্নার ট্যান হাউস লেনে তাদের পাশেই থাকতেন। পরিবারটি স্থানীয়ভাবে এখানেই বসবাস করত। ফানি মেয়েটি ছিল লম্বা, সুন্দর, বুদ্ধিমান। তার প্রকৃত বয়স 8 বছর হলেও তার প্রাণবন্ত প্রফুল্ল স্বভাবের জন্য সে এলাকায় বেশ পরিচিত ছিল। অল্টন শহরটি প্রচুর পরিমাণে হপ সরবরাহের জন্য বিখ্যাত ছিল, যার ফলে শহরে অনেক মদ তৈরির কারখানা খোলা হয়েছিল এবং 20 শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত হপকে এর অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলেছিল। ট্যান হাউস লেনের উত্তর প্রান্তে রয়েছে ফ্লাড মেডো এবং পার্শ্ববর্তী নদী কখনো কখনো ভারী বৃষ্টির সময় এলাকা প্লাবিত করত। তৃণভূমির পাশে একটি বড় হপ বাগান অবস্থিত ছিল। অল্টন 19 শতকে এর আগে কোনো গুরুতর অপরাধ দেখেনি। 1867 সালের 24শে অগস্টের বিকালটি ওয়েদার রিপোর্ট অনুযায়ী সময়টি ছিল শুষ্ক, রোদুজ্জ্বল এবং গরম। এই সময়ে ফানি তার বোন লিজি এবং তার বেস্ট ফ্রেন্ড মিনি ওয়ার্নারের সাথে নিয়ে তার মা হ্যারিয়েট অ্যাডামসকে জিজ্ঞাসা করেছিল যে তারা কাছাকাছি ফ্লাড মেডোতে যেতে পারে কিনা। কোনো আপত্তি না থাকায় হ্যারিয়েট রাজি হন। ট্যান হাউস লেনের নিকটবর্তী হওয়ার কারণে ফানি এবং স্থানীয় শিশুরা প্রায়শই ফ্লাড মেডোতে খেলত। যখন মেয়েরা ফ্লাড মেডোর হপ বাগানের দিকে হাঁটছিল, তাদের ফ্রেডরিক বেকারের সঙ্গে দেখা হয়। একজন 29 বছর বয়সী সলিসিটর কেরানি, তার পরনে একটি ফ্রক কোট, হালকা রঙের ট্রাউজার এবং একটি লম্বা টুপি। বেকার প্রায় 12 মাস আগে গিলফোর্ডের তার প্রাক্তন বাড়ি থেকে কাজ করতে এবং অল্টনে বসবাস করতে আসেন। তিনি সলিসিটর মিস্টার ক্লেমেন্টস দ্বারা নিযুক্ত ছিলেন, যার অফিসটি সোয়ান হোটেলের বিপরীতে অল্টন হাই স্ট্রিটে অবস্থিত একটি হোস্টেল, যেখানে বেকার ঘন ঘন যেতেন। বেকার মিনি এবং লিজিকে মিষ্টির জন্য 3টি হাফ পেন্স এবং ফানিকে আরও একটি হাফ পেন্স দেন। মেয়েরা বেকারকে আগে গির্জার মিটিংয়ে দেখেছিল, তাই তার কাছ থেকে টাকা নেওয়ার ব্যাপারে উদ্বিগ্ন ছিল না। বেকার যখন ফানি, লিজি এবং মিনিকে ছুটতে দেখেন ব্ল্যাকবেরি তোলার জন্য দ্য হলের দিকে, সেই মুহূর্তেই বেকার তখন ফানির কাছে যায় এবং তাকে শ্যালডেন গ্রামের দিকে যেতে বলেন। ফানি যেতে না চাওয়ায় বেকার তাকে অপহরণ করে এবং পাশের হপ বাগানে নিয়ে যায়। 1 ঘন্টা পরে লিজি এবং মিনি বাড়ির দিকে চলে আসে। লিজি এবং মিনি ট্যান হাউস লেনে ফিরে এসে সোজা মার্থা ওয়ার্নারের কাছে ছুটে যায়। মার্থাকে তারা সব ঘটনা বলতে গেলে তিনি কাজে ব্যস্ত থাকায় তাদের গল্পটি উপেক্ষা করেছিলেন। তাই মেয়েরা ফানির অপহরণের কথা ভুলে গিয়ে একসাথে খেলতে থাকে। বিকাল 5টা নাগাদ তারা রাতের খাবার খেয়ে বাড়ির পথে রওনা দেয়। মিসেস গার্ডেনার, যিনি ট্যান হাউস লেনে থাকতেন, ফানির অনুপস্থিতি লক্ষ্য করেছিল এবং মেয়েদের কাছে তার ঠিকানা জিজ্ঞাসা করেছিল। শিশুরা যা ঘটেছিল তা বর্ণনা করেছিল এবং মিসেস গার্ডেনারকে বলেছিল যে ফানিকে বেকার ধরে নিয়ে গেছে। মিসেস গার্ডেনার তখন ফানির মা হ্যারিয়েটকে তথ্যটি বলেন এবং 2 মহিলা তাকে খুঁজতে বার হন। ফ্লাড মেডো থেকে হপ বাগান পর্যন্ত অল্প দূরত্ব যাওয়ার পর তারা বেকারের সাথে দেখা করে। মিসেস গার্ডেনার বেকারকে জিজ্ঞাসা করেছিল যে তিনি শিশুটির সাথে কি করেছিলেন। সলিসিটর কেরানি হবার জন্য এবং একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়ায় বেকারকে প্রাথমিকভাবে 2 মহিলাই বিশ্বাস করেন এবং বেকার তাদের সন্দেহ দূর করেন এবং বেকার বলেন যে ফানি এখনও আশেপাশের একটি মাঠে খেলছে। তারা বিশ্বাস করেন বেকারকে এবং দুজনেই তাদের বাড়ির দিকে রওনা হন। এরপর সন্ধ্যা 7টা থেকে 8টা বেজে যায়। ফানি তখনও বাড়ি ফেরে না। হ্যারিয়েট এবং একদল প্রতিবেশীকে নিখোঁজ শিশুটির সন্ধান করতে অনুরোধ করেছিল। সন্ধ্যা নামার সাথে সাথে গ্রুপটি দ্য হলতে অনুসন্ধান শুরু করে, কিন্তু কোনো সফলতা পায় না। তবে কাছাকাছি হপ বাগানে শ্রমিক থমাস গেটসের কাছে একজন কৃষক, যখন তিনি ফসলের পরিচর্যা করছিলেন, ফানির মাথা 2টি হপকুড়িতে আটকে থাকতে দেখেছিলেন। তদন্তের রিপোর্ট অনুযায়ী ফানির কান থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়েছিল
শিশুটির শরীরের প্রতিটি অংশ আলাদা করা হয়েছিল। বুকের বাম পাশে 3টি ছিদ্র করা হয়েছিল এবং বাম হাতের পেশিগুলিকে বিভক্ত করা হয়েছিল এবং একটি গভীর ছিদ্র করা হয়েছিল। ফানির বাহু কনুইয়ের জয়েন্ট কেটে ফেলা হয়েছিল। লিভারে আরও 5টি ছিদ্র করা হয়েছিল। তার হৃৎপিণ্ডটি কেটে ফেলা হয়েছিল। তার গোপনাঙ্গটি অনুপস্থিত ছিল। তার চোখ দুটি কেটে ফেলা হয়েছিল এবং যেগুলি কাছের নদীতে পাওয়া গিয়েছিল। শোকে অভিভূত হ্যারিয়েট তার স্বামী জর্জকে জানাতে যান, যিনি সেই সময় ক্রিকেট খেলছিলেন। জর্জকে বিস্তারিত জানানো হলে তিনি তার লোড করা শটগান নিয়ে বাড়িতে ফিরে আসেন এবং অপরাধীকে খুঁজতে বার হন, কিন্তু প্রতিবেশীরা তাকে বাধা দেয় এবং রাতভর তার সাথে বসে থাকে। পরের দিন শত শত লোক ফানির ছড়িয়ে ছিটিয়ে থাকা দেহাবশেষ সংগ্রহ করতে সাহায্য করার জন্য হব বাগান পরিদর্শন করেন। পুলিশ চেষ্টা করেছিল সফলভাবে হত্যার অস্ত্র খুঁজে বের করবার, কারণ তারা সন্দেহ করেছিল যে অপরাধ করার জন্য ছোট ছুরি ব্যবহার করা হয়েছিল। সম্ভবত অনুসন্ধানকারীদের ভিড় অসাবধানতার কারণে মাটিতে থাকা অনেক তথ্য মুছে ফেলে। তারা ফানির টুপি বাদে মাঠের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফানির সমস্ত কাটা পোশাক উদ্ধার করে। সেই দিন ফানির শরীরের বেশিরভাগ অংশ সংগ্রহ করা হয়েছিল, কিন্তু ফানির একটি হাত, পা এবং কোনো অস্ত্র তারা খুঁজে পাননি। বলা হয়েছিল যে ফানির এক পা তখনও জুতোর মধ্যে ছিল এবং এক হাতে আটকে ছিল 2টি হাফ প্যান্টস যা বেকার ফানিকে দিয়েছিল। বুকের হাড়টি মিসিং ছিল। ফানির দেহাবশেষ আমরি স্ট্রিটে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। ফানির শরীরের অংশগুলি একসাথে সেলাই করা হয়েছিল। শরীরের কিছু অংশ না পাওয়ায় তখনও অনুসন্ধান চলছিল, তাই তারা পরবর্তীতে খুঁজে পায় একটি পাথর যেটিতে তখনও মাংস এবং চুল আটকে ছিল। তা প্রমাণ হিসেবে পুলিশের কাছে হস্তান্তর করেছিল, কারণ তারা ভেবেছিল এটি প্রকৃত হত্যার অস্ত্র হতে পারে। সেই সন্ধ্যায় পুলিশ সুপার উইলিয়াম চেইনি পুলিশ স্টেশন থেকে ফ্ল্যাগ মুভতে দ্রুত যায়, যেখানে তার সাথে বেশ কয়েকজন লোকের দেখা হয়েছিল, যারা তাকে লেদার্স বোতলের দিকে নিয়ে যায়। ফানি নিখোঁজ হওয়ার আগে বেকারকে বাচ্চাদের সাথে তার দেখা হয়েছিল শুনে চেইনি শহরের মধ্য দিয়ে তার পদক্ষেপগুলি অনুসরণ করে এবং বেকারের কাজের জায়গাটি তারা খুঁজে পায়। 9টায় সলিসিটরের অফিসে পৌঁছে তিনি দেখতে পান বেকার তখনও কাজ করছে। অ্যারেস্ট হবার সময় বেকার প্রতিবাদ করেন যে তিনি নির্দোষ, যদিও তিনিই একমাত্র সন্দেহভাজন ছিলেন। হত্যার সন্দেহে বেকারকে গ্রেপ্তার করা ছাড়া চেইনির কোনো বিকল্প ছিল না। ততক্ষণে সলিসিটর অফিসের বাইরে বিশাল ও উত্তেজিত জনতা জড়ো হয়। জনতা তাকে হত্যা করবে এই ভয়ে পুলিশ বেকারকে পেছনের দরজা দিয়ে পাচার করতে বাধ্য হয়। তল্লাশি করা হলে বেকারের কাছে 2টি দাগহীন ছোট ছুরি পাওয়া যায়। তার শার্টের উভয় কবজিতে রক্তের দাগ দেখা যায় এবং রক্তের দাগ লুকানোর জন্য তার ট্রাউজারটি ভিজে গেছিল। পুলিশ প্রশ্ন করার পরে বেকার জবাব দিয়েছিল, আমার জামা কাপড়ে রক্তের দাগ থাকাও সত্ত্বেও একটিও আঁচড় বা কাটা চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন না কেন? জিজ্ঞাসাবাদের সময় বেকারের আচরণ ছিল শান্ত। গ্রেপ্তারের কিছু সময় পরে চেইনি সলিসিটরের অফিসে বেকারের ডেস্কে ফিরে যান এবং কিছু আইনি কাগজপত্রের মধ্যে একটি ডায়েরি খুঁজে পান। 1867 সালের 24শে আগস্ট শনিবার সংবাদ মাধ্যমে বলা হয় এবং হামশায়ার ক্রনিকল নিউজপেপারে এটি এন্ট্রি করা হয়, একটি অল্প বয়সী মেয়েকে হত্যা করেছে। দিনটি ছিল গরম। হামশায়ার ক্রনিকল জানিয়েছে যে 21শে সেপ্টেম্বর হব বাগানটি পরিষ্কার করা হয়েছে, তবে হত্যার সঙ্গে জড়িত কিছুই পাওয়া যায়নি। আরও বিভ্রান্তি যুক্ত হয়েছিল যখন বেকার বলেছিলেন যে তিনি শিশুদের প্রতি নেশাগ্রস্ত ছিলেন। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণ তার দাবি প্রত্যাখ্যান করেন। বেকারকে 19শে অক্টোবর উইনচেস্টার কারাগারে স্থানান্তর করা হয়। প্রমাণ ও সাক্ষীর জন্য তদন্তটি অক্টোবর পর্যন্ত অব্যাহত ছিল। এই সময়ে একটি অল্প বয়সী ছেলে, যার বাবা মা অ্যাডামস পরিবারের কাছাকাছি থাকতেন, প্রত্যক্ষদর্শী হিসেবে এগিয়ে আসেন। ছেলেটি সাক্ষ্য দেন যে যেদিন ফানিকে খুন করা হয়েছিল সেদিন দুপুর 2টো নাগাদ বেকারকে হব বাগান থেকে বার হতে দেখা গিয়েছিল। তার হাত
এবং কাপড় রক্তে পরিপূর্ণ ছিল। বেকার তারপরে নদীর তীরে নেমে পড়ে এবং শান্তভাবে একটি রুমাল দিয়ে নিজেকে মুছে দেয়। তারপরে সে তার জ্যাকেটের পকেট থেকে একটি ছোট ছুরি এবং আরেকটি অজ্ঞাত বস্তু রাখে। ছেলেটি সেই সময়ে এই গল্পটি তার মাকে বলেছিল, কিন্তু সে আর কাউকেই জানায় না। পুলিশ 16 দিন ধরে পুরো এলাকা তল্লাশি করেও আর কোনো অস্ত্র পায় না। চেইনি অক্টোবরের শেষের দিকে অবিলম্বে ফরেন্সিক পরীক্ষার অনুরোধ করেন। উদ্ধার করা সমস্ত পোশাক এবং গ্রেপ্তারের সময় বেকারের কাছ থেকে নেওয়া দুটি ছোট ছুরি প্রফেসর এএস লন্ডনের গাইস হসপিটালে বিস্তারিতভাবে পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষা করার পরে টেলার নিশ্চিত করতে সক্ষম হয়েছিল যে ছুরিগুলির রক্ত মানুষের ছিল। একটি ছোট ছুরিতে অল্প পরিমাণ রক্ত জমাট ছিল, যদিও কোনোটির হাতলেই ছিল না। জিজ্ঞাসাবাদের অধীনে টেলার বলেছিলেন যে তিনি ছুরিগুলিতে আরও রক্ত আশা করেছিলেন এবং যদিও সেগুলি ধুয়ে ফেলার চেষ্টা করা হয় তবুও শুকিয়ে যাওয়া রক্তের চিহ্ন রয়েছে। তবে লেগে থাকা রক্তের পরিমাণ আশ্চর্যজনকভাবে কম। যাই হোক, টেলার মতামত দিয়েছিলেন যে একজন অনভিজ্ঞ ব্যক্তি আধা ঘন্টার মধ্যে কি করে একটি দেহ টুকরো টুকরো করে দিতে পারে। বেকারের জামা কাপড় আরও পরীক্ষা করা হয়। তার বেল্ট, ট্রাউজার এর কিছু অংশে পাতলা রক্তের কিছু ছোট চিহ্ন পাওয়া যায়। তার শার্টের কবজির পিছনে ভাঁজ করা হয়েছিল। ভাঁজগুলিতে রক্তের দাগ পড়েছিল। শরীরে ধর্ষণের কোনো চিহ্ন ছিল না। অল্টারনেট ডক্টর লুইস লেসলি ভেবেছিলেন ফানির মৃত্যুর চূড়ান্ত কারণ সম্ভবত একটি পাথর দিয়ে মাথায় আঘাত করা। লেসলি অনুমান করেছিলেন যে তার দেহ কাটার জন্য একটি বড় অস্ত্র অথবা যন্ত্র ব্যবহার করা হয়েছিল এবং আরও যোগ করেছিলেন যে 1 ঘন্টারও কম সময়ের মধ্যে তার শরীরটি টুকরো টুকরো করা হয়েছিল। লন্ডনের ফরেন্সিক কর্মীরা উপসংহারে পৌঁছান যে বেকারের দখলে পাওয়া ছোট ছুরিগুলি ফানির শরীরের অংশগুলিকে ছিন্ন করতে সক্ষম হবে না, তাই অন্য অস্ত্র অবশ্যই ব্যবহার করা হয়েছিল। এদিকে উইনচেস্টার কারাগারে বেকার ওয়ার্ডেনের এবং বিশেষ করে চ্যাপলিনের সাথে বেশ কথাবার্তা বলছিল। তিনি তখন জোর দিয়েছিলেন যে হত্যার বিষয়ে তার কোনো ভূমিকা ছিল না এবং তিনি আশা করেছিলেন যে হত্যাকারীকে পাওয়া যাবে। বেকার ভালোভাবে খেয়েছিলেন এবং ঘুমিয়েছিলেন, যা অল্টারনেট কারাগারে তার সময়ে বিপরীত ছিল। সেখানে তিনি তার ঘুমের মধ্যে বিরক্ত হয়েছিলেন কারণ মানুষের স্বপ্ন দেখে শারীরিকভাবে কেঁপে উঠছিলেন। ফানি অ্যাডামসের তদন্তের ক্ষেত্রে ডেপুটি কাউন্টি করোনার রবার্ট হার্টফিল্ড 27 আগস্ট 1867 সালে অল্টারনেট ডিউকস হেডিনে এই কেসের দায়িত্বে ছিলেন। চেইনি ভারপ্রাপ্ত প্রধান কনস্টেবল সুপারিনটেন্ডেন্ট এভারিটের সাথে উপস্থিত ছিলেন, যিনি হাম্পশায়ার কনস্টেবলারির প্রতিনিধিত্ব করেছিলেন। কাকতালীয়ভাবে যে কোর্টে প্রাথমিক বিচার অনুষ্ঠিত হয়েছিল সেটি থানার খুব কাছাকাছি ছিল। প্রথম সাক্ষ্য দেন মিনি ওয়ার্নার, যিনি জুরিকে বলেছিলেন যে যখন সে ব্ল্যাকবেরি বাছাই করেছিলেন বেকার তাকে একটি নিকটবর্তী মাঠে অর্থ দিয়েছিলেন। তিনি বেকারকে শনাক্ত করতে অক্ষম ছিলেন ঠিকই, কিন্তু ফানিকে হত্যা করার সময় তিনি কী পড়েছিলেন তা সঠিকভাবে বর্ণনা করেছিলেন। সাক্ষ্য দেওয়ার পরের ব্যক্তি ছিলেন ফানির মা হ্যারিয়েট, যিনি বলেছিলেন যে তিনি হপবাগানের গেটে বেকারের সাথে দেখা করেছিলেন এবং তিনি বেসিং স্টোকের দিকে যাওয়ার রাস্তার দিকে যাচ্ছিলেন। তখন হ্যারিয়েট বেকারকে বলেন, আপনি মিনিকে হাফ পেনিস দিয়েছিলেন? বেকার সেই সময় চিৎকার করে বলেন, না, 3 হাফ পেন্স বলে বিরোধিতাও করেন। এরপর মিসেস গার্ডেনার, যিনি নিখোঁজ মেয়েটির সন্ধানে হ্যারিয়েটের সাথে ছিলেন, পরবর্তীতে প্রমাণ দিয়েছিলেন যে তিনি বেকারকে শনাক্ত করতে সম্পূর্ণভাবে সক্ষম এবং জুরিকে বলেছিলেন যে তিনি যখন তাকে দেখেছিলেন তখন তিনি ভীষণ শিথিল ছিলেন বলে মনে হয়েছিল। তিনি বেকারকে জিজ্ঞাসা করেন নিখোঁজ শিশুটিকে দেখেছেন কিনা এবং কেন তিনি তাকে টাকা দিয়েছিলেন তাও তিনি জিজ্ঞাসা করেন। মিসেস গার্ডেনার হ্যারিয়েটকে বলেছিলেন যে তার উচিত তাকে পুলিশে দায়িত্বে দেওয়া। আমি এমন কথা বলার কারণ হলো যে একজন ভদ্রলোক কোন উদ্দেশ্যে বাচ্চাদের অর্ধেক টাকা দিচ্ছেন।
ফানির অবস্থান সম্পর্কে আবার জিজ্ঞাসা করার পরে বেকার বলেন যে সে তাকে খেলার জন্য গেটে রেখে গেছে। কোরোনার বেকারকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করতে চান কিনা, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তদন্তে এই সিদ্ধান্তে উপনীত হয় যে বেকার ফানি অ্যাডামস হত্যার জন্য দায়ী ছিলেন। এরপরে 5ই ডিসেম্বর উইনচেস্টারে বিচার হয়। বেকারের আইনজীবী শনাক্তকরণের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং দাবি করেছিলেন যে ছুরিগুলি পাওয়া গেছে তা অপরাধের জন্য খুবই ছোট ছিল। বেকারের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা হয় এবং সেখানে রিপোর্ট পেশ করা হয় যে বেকারের বাবা হিংস্র ছিলেন, তার বোন মস্তিষ্কের জ্বরে মারা গিয়েছিল এবং সে নিজেই প্রেমের সম্পর্কের পরে নিজেকে আত্মহত্যা করার চেষ্টাও করেছিলেন। ডিফেন্সে আরও রিপোর্ট পেশ করা হয়েছিল যে বেকারের ডায়েরি এন্ট্রিতে মৃগীরোগ বা প্রবেশের আনুষ্ঠানিক উপায় নোট করা ছিল। বিচারপতি মেলার রায় বিবেচনা করার জন্য জুরিকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তারা মাত্র 15 মিনিটের মধ্যে দোষীর আবেদন ফিরিয়ে দিয়েছিলেন। 24শে ডিসেম্বর বড়দিনের প্রাককালে বেকারকে উইনচেস্টার কারাগারের বাইরে ফাঁসি দেওয়া হয় এবং 5000 জন লোক মৃত্যুদণ্ডে অংশ নিয়েছিল। কারাগারের এটাই ছিল শেষ প্রকাশ্য মৃত্যুদণ্ড। তার মৃত্যুর আগে বেকার অ্যাডামসের উদ্দেশ্যে লিখেছিল যে তিনি যা করেছিলেন তার জন্য দুঃখ প্রকাশ করে এবং তার কাছে ক্ষমা চেয়েছিলেন।